নর্মদে হার। আজ মনের সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে 22শে ফেব্রুয়ারি পথ চলব অজানা অত্যন্ত উঁচু খাড়া পাহাড়ের উপর দিয়ে। তো সকলেই বারণ করেছিল, পরিক্রমাকারীরা তো বিশেষ করে, যে না বাবা, এ পথে যেও না, এ পথ তোমার এই 60 বছর বয়সে তুমি তো কিছুতেই পারবে না। হ্যাঁ, এই সব থেকে ভালো ফিরে চলো। এই কড়িপানি হয়ে ওখান থেকে কেবট আশ্রমের 4 কিলোমিটার আগে একটা পাকা সড়ক গেছে, ওখান দিয়ে একটা রাস্তা আছে, সে রাস্তাটা দিয়ে সোজা রাস্তা হয়ে নির্বিঘ্নে যাওয়া যাবে। তো সেই প্রস্তাব শুনেই প্রথমে মনটা দমে গেল যে মায়ের তীর দিয়ে যেতে পাবো না। হ্যাঁ, তো এই হাপেশ্বর বাবার এখানে আসতেও তো বহু লোক বারণ করেছিল যে এখানে গিয়ে কি হবে। হ্যাঁ, এতটা পথ 8-16 কিলোমিটার রাস্তা ফিরে যেতে হবে, হাপেশ্বর বাবার ওখান থেকে আর যাওয়ার রাস্তা নেই। কিন্তু তা নয়। তো প্রস্তুতি নিয়েছিলাম কীরকম করে, 21 তারিখ বিকালে নর্মদা মায়ের তীরে ওখানে কতগুলো কুঁড়ে ঘর, স্থানীয় মানুষের বসতি আছে। তারাই ছোট ছোট দোকান কেউ করেছে, কেউ মৎস্যজীবী, কেউ ছোট ছোট নৌকো আছে, সে নৌকো চালায়। হ্যাঁ, তো এইভাবে কিছু পাহাড়ি পরিবার সেখানে বাস করে। তো সেখানে দোকান ঘরও আছে, সে দোকান থেকে কিছু মিষ্টি, শুকনো মিষ্টি আর কয়েক প্যাকেট বিস্কুট সাথে নিয়ে নিয়েছিলাম। কারণ এই পাহাড়ে কিন্তু দোকানপাট অনেক দূরে, অনেক দূরে। প্রথম দিকের বহু পথ কিন্তু কোনো দোকানপাট লোকজনের দেখাই পাওয়া যাবে না। তো এইগুলো সংগ্রহ করেছিলাম। আর রাস্তা ঠিক ভালো করে একজন কাছ থেকে চিনিয়ে নিয়েছিলাম, কারণ উপরের পাহাড়টি এত খাড়া এবং এত দুর্গম মনে হচ্ছিল এই হাপেশ্বর বাবার মন্দির থেকে, যে কি বলবো, আমারই ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছিল। তাই তো সকলের বাধা শুনে যাব এই পথে। যাই হোক, সে গল্প। তো 22 তারিখ সকালে রওনা হয়ে গেলাম। হ্যাঁ, জয় মা রেবা, হ্যাঁ, জয় বাবা ভোলেনাথ নাম স্মরণ করে। তো প্রথমে পড়লো একটা ব্যাকওয়াটার টাইপের, মানে নর্মদা মায়েরই জল, যেহেতু সর্দার সরোবর বাঁধের ফলে নর্মদা মা বহুদূর বিস্তৃত এখানে। তো সেই বিস্তৃত হয়ে একটা খালের মধ্যে দিয়ে গেছে। তো হাপেশ্বর বাবার এখান থেকে বেরিয়ে সেই খালটা পড়ে। তা প্রথমে আপনার মনে হবে যে খালটা কেমন করে পার হব। তারপরে সামনে ওই রাস্তা বেয়ে এগিয়ে যেতে যেতে খালের মধ্যে দিয়ে পাকদণ্ডী রাস্তা আছে, কাঁচা খাল, কিন্তু বর্ষাকালে এসব জায়গায় কেউ পার হতে পারবে না। হ্যাঁ, এই শুকনোর সময়। তা ওখান দিয়ে পার হয়ে দেখলাম নতুন একটা পাড়া মতো মনে হলো। তো কিছু কিছু কুঁড়ে ঘরও আছে। তো সেগুলো কিন্তু এই এপার থেকে দেখা যায় না, মানে হাপেশ্বর বাবার এখান থেকে সে গ্রাম ঘরগুলো চোখেই পড়ে না। আর আছে একটি প্রাইমারি স্কুল। তো সেই প্রাইমারি স্কুলটি ঘুরে আবার ডান দিকে বেঁকে যেতে হয় পাহাড়ের দিকে। তো এইটাই হচ্ছে পরিক্রমা পথ। তো এখানে একটা অদ্ভুত ঘটনা দেখলাম, যে তখন তো স্কুল শুরু হয়নি, আমি খুব ভোরে যাচ্ছি। তো তখন ওখানে মনে হয় সকাল সকালেই স্কুল চালু হয়ে যায়। তা কখন চালু হয় জানি না, স্কুলে কেউ আসেনি, তালা বন্ধ। সেই ছেলেপেলেরা সেই উঁচু পাঁচিল, তার উপরে সেই বর্ষা গাঁথা, তার উপর দিয়ে পার হয়ে ভিতরে চলে যাচ্ছে। তো বলে বাপ রে বাপ, তোদের এত পড়ার ধুম যে এত ভয়। হ্যাঁ, বল্লভের ফলার মতো উঁচু হয়েছে, তার উপর দিয়ে টপকে স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক, একটু অবাকই লাগলো। তা ঘুরে ধীরে ধীরে পাহাড় চড়া শুরু করলাম। চলতে চলতে কি বলবো, সে ভয়ানক পথ, মানে এত খাড়াই, এই একটু যেতেই দম লাগে। কিন্তু কেন জানি না, একদিন বিশ্রামের ফলে আর মায়ের কৃপা বা বাবার দয়া, যাই বলুন, আমি কিন্তু তরতর করে উঠতেই থাকলাম। হ্যাঁ, সেভাবে ক্লান্তি বোধ করেনি। আর মনের ভিতরে সেই জয়টা, এই ভয়টাকে তখন জয় করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, বিন্ধ্য পর্বতকে তখন ভালো লাগতে শুরু করে দিয়েছে। তো সেইভাবে চলতে থাকলাম, হ্যাঁ, মাকে স্মরণ করতে করতে।
তারপরে এক সময় সেই পাহাড়ের চূড়ায় উঠলাম, সে এত উঁচু, এত উঁচু, হ্যাঁ 2-3 কিলোমিটার উঁচু হবে এরকম মনে হচ্ছে দূর থেকে দেখে। কোনো কোনো জায়গায় এত উঁচু, মানে কতটা উঁচুতে উঠেছি তার আর বুঝতেই পারছি না। তা বিন্ধ্য পর্বত যে সত্যি উত্তর আর দক্ষিণের মাঝখানে আগল সৃষ্টি করে দাঁড়িয়েছিল সূর্যদেবের আলোকে পথরোধ করে, তো দেখে এখানে চললে তখন বোঝা যাবে হ্যাঁ ঠিক এই সেই জায়গা। তো এই তা যেতে যেতে আমি ওই হাপেশ্বর মন্দির বা তার কাছাকাছি এলাকায় শৈলেন্দ্র নারায়ণজি বা সাধু নগেন্দ্র ভারতী এরা যে বিপদের মুখে ভিল দস্যুদের মুখে পড়েছিল, এই ঘটনাটি বর্ণনা করেছিলাম। তো এই বর্ণনার মধ্যে কিছুটা ত্রুটি ছিল। ত্রুটিটা এই, মূল যে মন্দিরের মধ্যে ভিল দস্যুরা তাকে আক্রমণ করেছিল সেটি কিন্তু কোটেশ্বর মন্দিরে। তো এইটি তখন হয়তো আমার স্মরণে ছিল না, সেই জন্যে পরে ভালো করে বই দেখে দেখলাম যে না, ওটা কোটেশ্বর মন্দিরে ছিল। সেটা আমি কোটেশ্বর মন্দির যখন দর্শন করেছিলাম তখন আমার মনে পড়েছিল, সেটি ছিল 27শে ফেব্রুয়ারির ঘটনা। সেটা পরে আপনাদের যথাস্থানে বলব। তো কোটেশ্বর মন্দিরে ভুল দস্যুদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন। সেই মন্দিরের মধ্যে মহাত্মা দিগম্বর করপাত্রীজি তিনি হঠাৎ আবির্ভূত হয়ে তাদেরকে রক্ষা করেছিলেন, এবং সেখান থেকে ধীরে ধীরে তারা এসে এই হাপেশ্বর মন্দিরে এসে তারা পরিপূর্ণভাবে ভিল দস্যুদের অত্যাচারের স্মৃতি ভুলে গেছিলেন। এখানে এনে তারা পরিপূর্ণভাবে বিশ্রাম এবং সুস্থ হয়েছিলেন। আর এই মন্দিরে ওই সেই কোটেশ্বর বাবা এই কী বলে দিগম্বর করপাত্রীজির দেওয়া সেই পঞ্চপ্রদীপ বা পূজন সামগ্রী সেগুলো নিয়ে এখানেই হাপেশ্বর বাবার পূজা করে তারপরে নর্মদা নদীতে সেগুলোকে বিসর্জন দিয়েছিলেন। তো সেসব সব দারুণ সব কাহিনী। হ্যাঁ, তো সেই রোমাঞ্চকর কাহিনী আমি অনেকবার পড়েছি, আর এখানে চাক্ষুষ দর্শন করলাম সেই পবিত্র স্থানগুলি। তো তারা এসেছিলেন উল্টো পথে, আর আমি যাচ্ছি প্রকৃত পরিক্রমার পথে। তারা আগে দর্শন করেছিলেন কোটেশ্বর, তারপর ওখান থেকে পশ্চিমমুখী হয়ে হাপেশ্বর বাবার এখানে এসেছিলেন। আর আমরা পরিক্রমার বিধি অনুযায়ী আগে হাপেশ্বর বাবা দর্শন করে ধীরে ধীরে বাগলি সঙ্গমে কোটেশ্বর বাবা দর্শন করব 27 তারিখে। তখন সেই ভিল অত্যাচারের কাহিনীটি হয়তো পুনরায় আপনাদের শোনাবো। তো এই তো আজকের দিনের ভিডিও অনেক লম্বা, কারণ দীর্ঘ যাত্রাপথ পাহাড়ের উপর দিয়ে, এত সুন্দর, এত ভয়ঙ্কর, এত রুক্ষ সেই পথ। হ্যাঁ, সে কোনটা, তার রুক্ষতাকে বর্ণনা করব, না উচ্চতাকে, না দুর্গমতাকে, হ্যাঁ, না নির্জনতাকে, সে আর আমি ভাষায় বলতে পারিনি, শুধু ভিডিওই করতেছিলাম আর নিজের মনে নিজে বক বক করছিলাম সেই দিন। তো অতি দীর্ঘ না হয়ে যায় সেই জন্যে মধ্যাহ্নে আম্বাচাপড়ি গ্রামের শেষ প্রান্তে যেখানে আমি মধ্যাহ্ন ভোজন করেছিলাম সে পর্যন্ত না, তার আগে আম্বাচাপড়ি গ্রামে প্রবেশ করলাম এই পর্যন্ত প্রথম অংশটা রাখছি। দ্বিতীয় অংশে সন্ধ্যা পর্যন্ত বা যেখানে রাতের আশ্রয় নিয়েছিলাম সেই পর্যন্ত কাহিনী শোনাব। নর্মদে হর। আজ 22শে ফেব্রুয়ারি, খুব সুন্দর সকাল। একটু আগে গোটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল, 10 মিনিটের মধ্যেই পুরো মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেল। তো এই কলহংসেশ্বর মহাদেব মন্দির নতুন নির্মিত, তার মায়ায় জড়াবো না। পুরো একটা দিন এখানে, মানে 2 রাত বিশ্রাম নিয়েছি। এখন পাহাড়ি পথে রওনা হব পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য কত দূর অবধি তাও জানা নেই, দূরত্ব জানা নেই, তবে আজ আনুমানিক 20 কিলোমিটার পাহাড়ি পথে এই পাহাড়ের উপর দিয়ে আমাকে রওনা হতে হবে। তো সুন্দর সকাল, ঠান্ডা ঠান্ডা আমেজ,
এখানে এই সুন্দর পবিত্র ধাম, এখান থেকে বিদায় নিচ্ছে। সামনে একটি প্রাইমারি স্কুল আছে, সব বাচ্চারা সব সেখানে যাচ্ছে। নর্মদে হার। আচ্ছা, তো এদের সাথে সাথে আমিও রওনা হই। ये आपका स्कूल है? अच्छा, ये वाला नहीं है, इसका आगे। अच्छा, और रास्ता हमारा जाने का मार्ग कोई वही है? कहाँ जाने का है? वो पहाड़ में ये परिक्रमा। इस तरफ। हाँ? इस तरफ। नहीं उस तरफ नहीं, ये पहाड़ का यही रास्ता है ना। हाँ इस तरफ से, लेकिन आगे से जाना है। अच्छा, हाँ हाँ हाँ, ये जाके घूम के जाना है ना। हाँ हाँ ठीक है, चलो चलते। तो बरसात में आपको स्कूल के कैसे जाते हैं आप? हैं? बरसात में तो पानी रहता है। बरसात आता तो नहीं जाते। तो कहाँ से जाते? ऊपर से कोई हाँ, जाते नहीं। अच्छा, बंद रहता है। हाँ अच्छा, तो बरसात में स्कूल बंद रहता है। हाँ, अच्छा थोड़ा बरसात होगा तो जाते हैं। अच्छा, तो आप कौन क्लास में हैं? हैं? आप कौन क्लास में हो? अच्छा है। हेलो, लेकिन हमारा आज का सफ़र तो बहुत लंबा होगा। हाँ पहाड़ का ऊपर से। हाँ, তো এটি নর্মদা মায়ের সঙ্গে যুক্ত একটি খাল। তো বর্ষাকালে এটা জলে ভর্তি হয়ে থাকে। हैं? तो नहीं, हमारा अपना भाषा में बात कर रहा हूँ। हाँ, और वो मंदिर किसका मंदिर है जी? जलम सिंह का। अच्छा ठीक है, बहुत सुंदर। তো নর্মদা মায়ের এই খালের ভিতর দিয়ে আপাতত যাচ্ছি। এটা শুকনো, এটা বর্ষার সময় ভর্তি থাকে, স্কুলও বন্ধ থাকে। এই দেখুন অদ্ভুত। আর এখানে এই জলের ধারা কত দূর অবধি আসে তার একটা মোটামুটি চিহ্ন এখানে পাওয়া যাচ্ছে। অনেকটা দূর অবধি জলের ধারা আসে। আচ্ছা, তো প্রাণচঞ্চল এই বাচ্চাগুলো তারা দৌড়ে দৌড়ে পথ পার করছে। তা ইচ্ছা তো হয় ওদের সঙ্গেই দৌড়ে পার হই, কিন্তু সে কি শারীরিক শক্তিতে কুলাবে? এই দেখো, थोड़ा संभाल के चलना। चलो, अच्छा है। তো এই তো দিনের শুরু। তো শুরুটা থেকেই বোঝা যায় দিনটি কেমন যাবে। তো আর একটু গিয়ে জায়গাটি সম্বন্ধে দেখাবো। আগে একটু বুঝে নিই রাস্তাঘাট কেমন, কোথা দিয়ে যেতে হবে। দিনের শুরুটা তো অতি চমৎকার। এই দেখুন, মোটামুটি ওই আমার কলহংসেশ্বর মহাদেব মন্দির, ওখান থেকে আরেক পাহাড়ে চূড়ায় চলে আসলাম। তো এখানে পথের নির্দেশ লেখা আছে, নর্মদা পরিক্রমা পথের এই চিহ্ন। তখন এই পাহাড় চড়ে নর্মদা পরিক্রমা করা যায়। আর এই গেল প্রাথমিক স্কুল, তার ওই পাশে ছিল মাধ্যমিক স্কুল। তো স্কুলে বাচ্চারা এখন পৌঁছে গেছে। স্কুলের এখনও দরজা তালা বন্ধ, তাও বাচ্চারা কিন্তু সদল বলে পৌঁছে গেছে। তারা কেউ কেউ স্কুলের যে পাঁচিলের উপরের যে এই দরজার উপরের যে লোহার ফলা আছে, সে ফলার উপর দিয়েও পার হয়ে চলে যাচ্ছে। কাজটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু ছোট বাচ্চাদের কে বোঝাবে। আর অদ্ভুত এই স্কুল, বর্ষার সময় জল বন্ধ থাকে, পথ বন্ধ থাকে, স্কুলও বন্ধ থাকে। তা গুজরাটের শেষ ভাগ এটা, এখনও মধ্যপ্রদেশে আমি ঢুকিনি। আর এই হলো 4 কিলোমিটার এই পাকদণ্ডী পথটি যাবে পাহাড়ের মধ্যে দিয়ে, তারপর থেকে পাকা রাস্তা পাবো। তো এই শুরুতেই এই সুন্দর ডুংরি এগুলো দেখতে পাচ্ছি। তো সুন্দর রাস্তা,
যাই। এ পথে পরিক্রমাকারী খুবই কম যায়, ভয় পায় অজানা পাহাড় রাস্তা পেরোতে। কালো হাট্টাকাট্টা জোয়ান পরিক্রমাকারী, সেও আমাকে বারণ করলো এই পথে আসতে। তো আমি একটু অবাকই হলাম। সে তার পোশাক আশাক অত্যন্ত আধুনিক, তার পিঠের ব্যাগটি দেখেই বোঝা যায় সে বেশ শক্তপোক্ত শখের অভিযাত্রীর মতোই, অনেকটা আমারই মানসিকতা। কিন্তু সেও এ পথটাকে বারবার আমাকে এড়াতে বলেছিল। যাই হোক, ধীরে ধীরে যাব, অত চিন্তা নেই, ভয় নেই। তো এসেছি তো এই শিবক্ষেত্র দর্শনের জন্য। তা শিবক্ষেত্রের আসল জিনিস এই সুউচ্চ পর্বত শ্রেণী। তো এখানে এই মন্দিরের ইতিহাসও একটু বলে নিই। তো পঞ্চপাণ্ডবকে তো মার্কেন্ডেয় ঋষি বললেন যে তোমরা পরিক্রমা এইভাবে করবে। তখন যুধিষ্ঠিরকে পড়ে শুনিয়েছিলেন প্রাচীন গ্রন্থ থেকে ওই মার্কেন্ডেয় ঋষি, যে তোমরা যাবে এরপরে কলহংসেশ্বর মহাদেব দর্শনে। তা কলহংস এক ঋষি ছিলেন, তিনি শিব ঠাকুরের পূজায় রত ছিলেন। তো যে কোনো তপস্যা সিদ্ধি লাভের আগে দেবতারা আসতো পরীক্ষা করতে। তা ইন্দ্রদেব এসেছিল কলহংস ঋষিকে পরীক্ষা করার জন্য। তো ঋষি তো ইন্দ্রদেবকে দেখে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তখন ইন্দ্রদেব জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি চাও বলো। তখন কলহংস ঋষি বলেছিলেন ইন্দ্রদেবকে যে আমার একমাত্র বাসনা হলো ভগবান শিব শঙ্করকে সাক্ষাৎ দর্শন করতে চাই, এইটুকুই আমার, আর তাতেই আমার জীবন সফল হবে, তপস্যা সফল হবে। এই কথা শুনে ইন্দ্রদেব খুশি হয়ে শিব ঠাকুরের দর্শন লাভের বর দিলেন। তো কলহংসেশ্বর মহাদেব নাম দিলেন কলহংস সেই শিব ঠাকুরের। আর শিব ঠাকুরকে কাছ থেকে তিনি বর চেয়ে নিলেন, এইখানে যেই আসবে তার যেন স্বর্গ লাভ হয়। দর্শন মাত্র ভক্তি পূজন দান ধ্যান ইত্যাদির যে কোনো অনুষ্ঠান করলেই যেন তার জীবনটা সফল হয়ে যায়, সার্থক হয়ে যায়। তো এই যাকে আমরা হাফেশ্বর বলি, তিনি আসলে কলহংসেশ্বর মহাদেব, কলহংস ঋষির সেবিত শিব ঠাকুর। আর হাফেশ্বর নামটি কেন? আগেকার কালে যত পরিক্রমাকারী নর্মদা মায়ের তীর দিয়ে এই অংশটিতে আসতো, এই দেখুন এই উঁচু উঁচু পাহাড়, তখন তো এরকম সুন্দর রাস্তা ছিল না। তো হাঁপ ধরে যেত, এই যেমন আমি হাঁপাচ্ছি। তো হাঁপ তো ধরবেই, এত বড় বড় উঁচু উঁচু পাহাড়। তো এখানে আস্তে আস্তে এখানে হাঁপ ধরে যেত। তাই জনমুখে এই জায়গাটি হাফেশ্বর নাম হয়ে গেল। তো কলহংসেশ্বর নামটি এখন সকলে ভুলে গেছে, এখন ইনি হাফেশ্বর বাবা। তো এই খুব সুন্দর, আর পাহাড় খুব খাড়া পাহাড়, তার উপর দিয়ে রাস্তাগুলো কিন্তু বেশ খাড়া। তো ওই পার থেকে যে উচ্চ চূড়াটি দেখতে পাচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যেই সেই চূড়ার উপরে উঠে এসছে। এখানে পথ হারানোর ভয় নেই, কারণ একটাই রাস্তা। এখান থেকে 4 কিলোমিটার বাদে আবার একটি নতুন রাস্তা পাবো। আপাতত এই পাকদণ্ডী মতো রাস্তা। নর্মদে হর। তো এবারে আসি যে পুরানো হাফেশ্বর মন্দির, যেটা এখন সর্দার সরোবর বাঁধের জন্য নদী গর্ভে ডুবে গেছে। তো সেই মন্দির প্রসঙ্গে
পুরনো হাপেশ্বর মন্দির এখন নর্মদার জল যত দূর এসছে তার থেকে প্রায় 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার তো উপরে, 1 কিলোমিটারের কাছাকাছি দূরে ছিল। আর নর্মদার মায়ের ধারা ছিল খুব একটা চওড়া না, অল্প চওড়া। এখন তো বিস্তৃত বিশাল জলরাশি এবং প্রচুর গভীরতায় আছে। তো ওইখানে বন জঙ্গল ভেদ করে আসতে হতো। হাপেশ্বরের জঙ্গল অত্যন্ত বিপদসংকুল। বাঘ ছিল, কালো চিতা, চিতাবাঘ, তারপরে ভাল্লুক, বিভিন্ন রকম জীবজন্তু ছিল। তো অনেক তীর্থযাত্রীর প্রাণ যেত তাদের হাতে। আর ছিল অসংখ্য ভিল। ভিলরা এখানে দস্যুবৃত্তি করতো মারাত্মকভাবে, তীর্থযাত্রীদের সমস্ত কিছু লুণ্ঠন করে নিত। আর যদি কোনো সোনাদানা পায় তো কথাই ছিল না। সাধু পর্যটকরা, তাদেরও তো পথে অন্ন বস্ত্র ইত্যাদি জোগাতে হয়। তো অনেক সময় সোনা মানে গিনি সাথে নিয়ে আসতে হতো, ওই কম্বলের মধ্যে সেলাই করে, ব্যাগের তলায় লুকিয়ে, তারপরে ওই জ্বালানি ঘুঁটে তার মধ্যে, এই সমস্ত ভরে আসতো। তো এখানে ওই শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, উনি যে নাগা সাধুর দলের সঙ্গে এসেছিলেন, সংখ্যায় ছিল 32 জনের মতো। তা ওরা, ওদের যে দলপতি মহাত্মা নগেন্দ্র ভারতী, নর্মদে হার, আচ্ছা 1 মিনিট, রাস্তাটা জেনে নিতে হবে। তো এই ছেলেটির কাছ থেকে পথের নির্দেশ নিয়ে এলাম। তো এই রাস্তাটি গেছে উতলদারা হয়ে আমবাচাপড়ি। তো এইটাই আমার গন্তব্য পথ। তো এরপরে জানাই, কাহিনীতে আসি। তো সেখানে ওই নগেন্দ্র ভারতীজির মনে ভয় ছিল। উনি একটু ভীত প্রকৃতিরই ছিলেন, সাহসী, প্রচণ্ড সাহসী। এমনি পথ চলায় কোনো ভয় নেই, ভয় হচ্ছে খালি দস্যুদের ভয়। তার লুটি পুটে যদি নেয়, তাদের সাথের জিনিসপত্র, তাকে তো সমস্ত সন্ন্যাসী দলটাকে দেখতে হয়। তা সেসব সাধন তিনি কোথায় পাবেন? নিজে ভিখারি মানুষ। তো এইটাই ভয়, আর কিছু না। তো সেটাই ঘটলো। মন্দিরে ঢোকার আগে থেকেই লক্ষ্য করলেন যে বেশ কিছু ভিল দস্যু, তারা দূরে দূরে গাছের আড়ালে আড়ালে নিঃশব্দে এগিয়ে চলছে, তাদের ঘিরে ধরছে ক্রমশ। তো প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। শিব ঠাকুরের নাম করতে করতে মন্দিরে প্রবেশ করা মাত্র চারিদিক থেকে মুখ 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 শব্দ করতে করতে ভিল ভাষা, দিয়ে দে দিয়ে দে, ওই কথার অর্থ দিয়ে দে দিয়ে দে, যা আছিস দে, এই বলতে বলতে ঘিরে ধরলো। 2-4 জন সন্ন্যাসীকে তাদের হাতের অস্ত্র দিয়ে আঘাত করলো, তাদের দেহ থেকে রক্ত ঝরে পড়তে লাগলো, জিনিসপত্র টান মেরে মেরে ফেলে দিতে লাগলো, পরনের কাপড় ধরে টান দিল, সেখান থেকে কয়েকটা গিনি ঝরঝর করে ঝরে পড়লো। আর সেই সাথে সাথে তাদের উল্লাস। তো তারপরে নগেন্দ্র ভারতীর চুলের জটা ধরে টান দিল, সেখান থেকে ঠং করে একটি গিনি ঝরে পড়লো, ঘুটের মধ্যে থেকে গিনি বেরোলো। তখন ওরা দলপতি নগেন্দ্র ভারতী গলায় কামটা ধরেছিল। তো ওই কামটা ধরার ফলে কি হলো, অন্য সাধুরা তখন ভয়ে এড়িয়ে, তারা তখন সাধু বাবাকে বাঁচানোর জন্য সজোরে তাদের ত্রিশূল দিয়ে আঘাত করতে লাগলো ভিলদের। তো মারাত্মক একটি রক্তপাত এবং খণ্ডযুদ্ধ শুরু হলো সেখানে। তারপরে ওরা তখন সে কামটা প্রত্যেকের গলায় ধরে সবাইকে আটকে ফেললো। সাধুদের, ভিলরা, তারা সংখ্যায় বেশি ছিল, তারা অত্যন্ত বলশালী। তো
যখন আর উপায় নেই, শেষ করে ফেলবে, তখন হঠাৎ কোথা থেকে আবির্ভাব হলো মহাত্মা দিগম্বর করপাত্রীর। তিনি কোনো একটা ভিল ভাষা, আমুক রগড়া, এরকমই লেখা আছে বইতে। হ্যাঁ, ওকাতে ভাগ বাকে কানা, এই শব্দগুলো বলে ওখানে দাঁড়িয়ে পড়লেন। আর সমস্ত ভিল দস্যুরা তার সেই ভয়ঙ্কর মূর্তি দর্শন মাত্র অচৈতন্য হওয়ার মতো মাটিতে সব লুটিয়ে পড়ল। তারপরে তারা ধীরে ধীরে প্রণাম করতে করতে পিছিয়ে হেঁটে গেল, সমস্ত জিনিসপত্র, লুটের জিনিস ফেলে দিয়ে। তখন সন্ন্যাসী মহাত্মা নগেন্দ্র ভারতী তিনি হাত জোড় করে সেই দিগম্বর করপাত্রীজিকে অনুরোধ করলেন যে বাবা, এরা তো জঙ্গলের অধিবাসী, এই লুটপাট যা করে, এদের আত্মীয় পরিবর্গ, তাদের খাওয়া নেই দাওয়া নেই, তাদের জন্যই এগুলো এই কাজ তারা করে। তো এই আটা, তারপরে তেল, বেসন, বেসন না, ছাতু, এইসব যেসব সামগ্রীগুলো, এদেরও এইগুলো অন্তত নিয়ে যেতে দিন, অনুমতি করুন, আমি এদের হয়ে অনুমতি চাইছি আপনার কাছে। এই কথা শুনে দিগম্বর করপাত্রীজি তার নিজের ক্রোধ সম্বরণ করলেন। ভিলরা সেই আটা, খাদ্য সামগ্রীর বস্তাগুলো সব নিয়ে ধীরে ধীরে শান্তভাবে চলে গেল। তো এই হাফেশ্বর মন্দিরে, পুরানো হাফেশ্বর মন্দির যেটা জলের তলায়, সেখানে ঘটেছিল এই মারাত্মক ঘটনা। তো পরবর্তীকালে সব চারিদিকে রক্তের দাগ, পূজার সামগ্রী সব নষ্ট করে দিয়েছে। এখানে ওখানে আটা, খাদ্য সামগ্রী সব পড়ে রয়েছে। আর সন্ন্যাসী দল, মানে তাদের দেহ থেকে রক্ত ঝরছে। এই ছিল সেদিনকার সেই কাহিনী। আর সেই সঙ্গে মহাত্মা দিগম্বর করপাত্রীর হঠাৎ সেখানে আবির্ভাব, সিদ্ধপুরুষ, ধর্মদেহার সিদ্ধ পুরুষ। তো তো এইসব কাহিনী স্মৃতি নিয়ে জায়গাটা দর্শন করতে এসেছিলাম। তো মন্দিরটি যে একবারে নেই, মাটির জলের তলায় লুপ্ত, এটা তখন জানতাম না, এখানে এসে দেখলাম। তবে জলের লেয়ার যখন একটু কম থাকে, তখন মন্দিরের চূড়া, ছাদ এটা দেখা যায়, এখনও আছে। অনেকে নৌকোয় করে মন্দিরটিকে পরিক্রমা করতে যায়। সেটা পরিক্রমাকারীদের নিয়ম বিরুদ্ধ কিনা তা জানি না। যাই হোক, এই খাড়া পাহাড় চড়া প্রচণ্ড কষ্ট সাপেক্ষ, কথা বলতে অসুবিধা হচ্ছে। আপাতত ভিডিও করা বন্ধ করি। नर्मदे हर माई, स्कूल जा रही हो? अच्छा जाओ। প্রায় উল্টো দিকে পর্বত শীর্ষে প্রায় পৌঁছে গেছি। তো এইরকম ধাপে ধাপে বাঁকা রাস্তা এই পেরিয়ে আসছি। আর ওই দূরে কলহংসেশ্বর মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। তা চারিদিকটাও দেখিয়ে রাখি। এখানে এই জায়গাটা একটা উপত্যকা মতো আছে, ছোট ছোট কুঁড়ে ঘর আছে। পাহাড়ি পথে এখানেও হচ্ছে ছোট ছোট গ্রাম, বাইক চলছে দেখছি। এটাও বাইক চলার রাস্তা, গাড়িও যায় একটা দুটো, জিপ গাড়ি। তো এই রাস্তা ধরে রুক্ষ ন্যাড়া দেখায় দূর থেকে, কারণ এখন তো পাতা ঝরার মৌসুম। দূর থেকে পাহাড়গুলোকে একদম রুক্ষ দেখাচ্ছে। আর কিনারে কিনারে এরকম গাছ আছে, সব পাতা নেই বলে ন্যাড়া দেখাচ্ছে। তো এখানে এই যেমন শক্ত পাথর আছে, আবার তার ভিতরে এইরকম নরম মাটিও আছে। তো মাটি পাথরের মিশেলে এই পাহাড়গুলো,
সব বিন্ধ্য পর্বতশ্রেণীর মধ্যেই আছে। আর ওপারে তো শুলপানির ঝাড়ি এখনও বিস্তৃত। শুলপানির ঝাড়ি এদিকে শেষ হওয়ার পথে। তো আজকের হয়তো হবে না, কালকের হাথনি নদী পড়বে এক বিশাল জলধারা। তো এসব বইতে পড়া থেকেই বলছি আনুমানিকভাবে, অনুমানগুলো মিলেও যাবে। তো আপাতত এগিয়ে চলি। প্রচণ্ড পরিশ্রম লাগে চড়তে, কত নিচ থেকে উঠে আসছি, পরিশ্রম তো লাগবে, আরও উঠতে হবে। নর্মদে হর। ভয়ঙ্কর উঁচু পাহাড়ের উপর দিয়ে চলেছি। তো এখানেও দেখুন পাহাড় কিন্তু অনেক সময় এইরকমভাবে ধস নেমে যায়, কিছু না করলেও ধস নেমে যায়। আর এখান থেকে অনেক নিচে, হ্যাঁ, ধাপে ধাপে চলেছে। এটি নিশানি দেওয়া আছে, তার মানে এটাও একটি পরিক্রমার পথ। এই রাস্তাটি অনেক ছোট, পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হবে বলে একটু কষ্টকর। দেখুন এই পাহাড়ে আমাদের চলতে এত কষ্ট, ওই যে দুটো খুদি বাচ্চা তারা যাচ্ছে প্রাইমারি স্কুলে পড়তে। তো তরতর করে নেমে আসছে ওরা, প্রাণ চঞ্চল। তো এই उतराई चढ़ाई बेয়ে তাদের যেতে হয় প্রতিদিন। नर्मदे हार माई, स्कूल जा रही हो? कौन प्राइमरी स्कूल में? अच्छा चलो। এই ধসপ্রবণ রাস্তা, বর্ষাকালে এখানে সমস্ত কিছু বন্ধ থাকে, সে সময়টা চলাচলের কোনো প্রশ্ন ওঠে না। তো জায়গাটির নাম হাফেশ্বর, নামটি সার্থক। এক পা চললেই হাঁপিয়ে যেতে হচ্ছে। একে তো উচ্চতা, এত অত্যধিক উচ্চতা, ধীরে ধীরে আর চড়াই আর চড়াই। তো চড়াইয়েরও শেষ হবে। আজকের মোটা আনুমানিক 20 কিলোমিটার পরে এই দেখুন মায়ের দেখা পেলাম, কত কাছে। ওই জায়গাটায় এসেছিলাম, আর মূল হাফেশ্বর মন্দিরটা এখানে নয়, এই জায়গাটি আছে। তো রাস্তা ঘুরে উপর থেকে হয়তো দর্শন পেতেও পারি। তো এই মায়ের দর্শন পেলাম। জয় মা রেবা, জয় মা নর্মদা। আর ওই দূরে দেখা যাচ্ছে মায়ের দক্ষিণ তট, ওটা শুলপানির ঝাড়ির প্রথম দিকের যে ভয়ঙ্কর অংশ, সেই জায়গা, ওই জায়গায় নদী সব কুমির অধ্যুষিত। তো ওখানে তো মায়ের এত কাজ দিয়ে আসার সুযোগ হয়নি। উত্তর তীরে কিন্তু মায়ের বেশ কাজ দিয়ে যাওয়ার এই বিরল সুযোগটি আমি লাভ করছি এই পথে আসার ফলে। আর তা নইলে পরিক্রমাকারীরা যে যাচ্ছে এখান থেকে বহু দূর দিয়ে, প্রায় 20-30 কিলোমিটার দূর দিয়ে তারা যাচ্ছে। তো আমার ভাগ্য বলে, আমার কঠিন সিদ্ধান্তর ফলে এই মায়ের তীর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা হচ্ছে। দূর থেকে দর্শন করছি, কি সুন্দর স্থান। নর্মদে হার। তো এখন আমি আমার আজকের যাত্রাপথের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি। এখান থেকে এইবার খালি উতরাই। তো এই রাস্তায় না এলে এই মহান বিন্ধ্য পর্বতের এই সৌন্দর্য পেতাম না। ওই দেখুন কত সুউচ্চ চূড়া। এখান থেকে বেশি দূর না, মাত্র 70 কিলোমিটার গেলে হঠাৎ করে বিন্ধ্য পর্বত তার মাথাটি নামিয়ে মাটির সঙ্গে মিশে গেছে।
সেখানে আর কোনো পাহাড় পর্বত নেই। আর এদিকটা যত দূর দিক যায়, যত দূর দৃষ্টিপাত হয়, সব পাহাড় আর পাহাড়, একের পর এক, চূড়ার পর চূড়া। সাতপুরা শ্রেণী যেমন সব লম্বা লম্বা পাহাড় একের পর এক ছিল, এখানে তা নয়, সব এই উঁচু এই উঁচু এই উঁচু এই উঁচু, এইরকম একদম সারির পর সারি। উত্তর দক্ষিণ তীর দিয়ে যাওয়ার সময় কিন্তু বিন্ধ্য পর্বতের যে এইরকম একটা রূপ হতে পারে কল্পনাতেও আনতে পারিনি। তো আমার চড়াই সব হয়ে গেছে, এইবার উতরাইয়ের পালা। মাত্র 2 কিলোমিটার দূরে আমবাসা পৌঁছে যাব। তারপরে তার পরবর্তী গন্তব্যগুলো অতি সহজেই পেরিয়ে যাব, এটাই আমার অনুমান। লোকে যতটা বলে, যতটা ভয় দেখায়, অজানাকে ভয় করে, এইটাই হচ্ছে আসল কথা। যেটা দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না, তার প্রতি একটা কৌতূহল থাকে, একটা সম্ভ্রম থাকে, একটা ভীতি থাকে। কিন্তু দেখা হয়ে গেলে, জানা হয়ে গেলে যদি প্রাণে লেগে যায়, তাহলে আর ভীতি থাকে না, তখন হয় ভালোবাসা। তা এই হচ্ছে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী। তবে আমার ভীতি তো সম্পূর্ণ কেটেই গেছে। একটু কষ্ট পরিশ্রম হয়তো হবে, তো বিন্ধ্য পর্বতের প্রতি একটি ভালোবাসা কিন্তু মনে মনে জেগে উঠেছে। তো সুতরাং আমার আর মনে কোনো উদ্বেগ নেই, নিরুদ্বিগ্ন চিত্তে এই বিন্ধ্য পর্বতের কোল দিয়ে এক মানব শিশু 60 বছরের চলছি প্রাণের আনন্দে। আরেকটা কথা স্বীকার করে নিই, গুজরাটের মধ্যে দিয়ে 10 দিনের উপর, এই 2 সপ্তাহের মতো এসেছি। তা গুজরাটের মধ্যে দিয়ে আমার অভিজ্ঞতা ভালো মন্দ মিশালে গুজরাটি ক্ষেত্রের মধ্যে একটা বিরাট একটা অসন্তোষ মনের মধ্যে হয়েছিল। কিন্তু আমার এই অসন্তোষটা, এটা অভিমান মাত্র। অসন্তোষের কোনো কারণ হওয়া উচিত ছিল না, কারণ মায়ের পথে তো সমগুণেরও পরিচয় দরকার হয়। তো এখানে একটাই কারণ যে তফাৎ অন্য অন্য রাজ্যগুলোর মধ্যে গুজরাটের সঙ্গে, এখানে সহজে কেউ মানে হয়তো 30% কি 20% নর্মদেহর বলবে বা পরিক্রমাকারীদের সম্বন্ধে কোনো রকম কৌতূহল প্রদর্শন করবে। কিন্তু বাদ বাকি 80% লোকের মধ্যে নর্মদা মায়ের সম্বন্ধে, এত কাছে এই দেবতট মায়ের, কিন্তু সেভাবে কিন্তু মায়ের প্রতি সেই টানটা অনুভব করিনি। তার একটাই কারণ, মায়ের জলধারার ভাগ তারা পায় না, সেই জন্যে এইসব জায়গাগুলো হয়ে আছে অত্যন্ত রুক্ষ। সেই রুক্ষতা স্থানীয় মানুষদের মধ্যে মায়ের নিকটে থাকলেও তার ছোঁয়া যখন পাচ্ছেন, তা সে মাকে ভোজনা করে কি হবে, এইটাই স্বাভাবিক ঘটনা। গুজরাট সরকার এদিকে যদি নজর দিত, সামান্য জল, এখান থেকে জল যাচ্ছে রাজস্থান, অথচ স্থানীয় মানুষ পাচ্ছে না। খাতায় কলমে সরকার কিন্তু সব গ্রামবাসীদের ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছে, কিন্তু ছিটে ফোঁটাও তারা পায়নি। তো এইটাই, সেই জন্যে পরিক্রমাকারীদেরও এই অংশটির মধ্যে যথেষ্ট দুঃখ, কষ্ট এইসব ভোগ করতে করতে যেতে হয়। আর কোনো সুস্পষ্ট পথ নির্দেশ কোথাও নাই। হ্যাঁ, যে এতগুলো পথ কেন, অত দূর দিয়ে যাওয়ার কি আছে, এইটাই পথ হোক। আর দূর দিয়ে একটা গাড়ি চলার পথ থাকে, এতগুলো পথ করার একটা পথের নির্দেশ বইতে লিখে দেওয়া হোক যে এইখান দিয়ে যান, কোনো অসুবিধা নেই। সত্যি তো, আমি তো যাচ্ছি, কি সুন্দর, এই দেখুন শ্রেণীর পর শ্রেণী পর্বত সব দাঁড়িয়ে রয়েছে স্বাগত জানাতে, যে তোমরা এসো, আমার বুক চিরে তোমরা এগিয়ে চলো মায়ের রাস্তা ধরে। তো সামান্য বিষয়, তো সেই জিনিসটাই হয়নি। দেখুন কত উঁচু থেকে নামছে, মানে কতখানি উঁচুতে উঠেছিলাম। তো এসবগুলো আমার মনের কথা, আমার সঙ্গে অনেকে একমত হতেও পারেন, নাও হতে পারেন। তো কথার মধ্যে যদি কোনো রুক্ষতা থাকে, কোনো রাজ্যের প্রতি
পক্ষপাতিত্ব থাকে, সেটাও বাঞ্ছনীয় নয়। সেজন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। কিন্তু মনের মধ্যে যে চিন্তা ভাবনার উদয় হয়, তো সেটা প্রকাশ করাই ভালো। মতামত সকলে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন মত। হ্যাঁ, যেটা দেখেছি, যেটা অনুভব করেছি, সেটাই জানিয়েছি মাত্র। এর মধ্যে কোনো রাগ বিদ্বেষ এসবের ব্যাপার নেই। নর্মদে হর। নর্মদে হর প্রায় 9টা বাজতে যায়। 7:30টায় বেরিয়েছিলাম। 7:30, 8টা, 9টা, 1.5 ঘন্টা টানা হেঁটেছি। তো 6 কিলোমিটার তো হবেই। তো অসাধারণ এই বিন্ধ্য পর্বতের এই পার্বত্য পথ। এই সব এঁকে বেঁকে চারিদিকে পাহাড় আর পাহাড়, একদম জনশূন্য। আর গাছপালাও খুব কম। মাটিতে কিন্তু এই পাথরের মধ্যেও কিন্তু মাটির একটা লেয়ার আছে, এখানে ভালোই লেয়ারটা আছে। কিন্তু তা সত্ত্বেও গাছপালা খুব কম, কারণ এই মাটিতে জল খুব কম। উঁচু কিছু কিছু পাহাড়ের চূড়ায় হালকা হালকা গাছ দেখা যাচ্ছে, খুবই অল্প। তো এদিকে সরকারি বৃক্ষরোপণ বা জলের ব্যবস্থা, এসবগুলো সরকারের কোনো দৃষ্টি নেই। দেখুন কত উঁচু চূড়ায় একটি সুন্দর গাছ, কি সুন্দর দাঁড়িয়ে আছে। চারিদিকে পাহাড় আর পাহাড়, উঁচু নিচু উঁচু নিচু। পথও চলতে হচ্ছে ওই রকম, পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে। সামনে একটি নালা আছে, এই নালাটি পার করতে হবে। নালায় অবশ্য জল বিশেষ নেই, তো সামনে দিয়ে পার হয়ে যাব। ওখানে একটি 4 রাস্তার মোড় এসেছিল, এইরকম পাকদণ্ডী মোড়। বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। হঠাৎ এক স্থানীয় আদিবাসী মানুষ, তিনি দূর থেকে হাতের ইশারা করলেন, করে এই রাস্তাটি দেখিয়ে দিলেন। তো নিশ্চিন্ত মনে সেই রাস্তা ধরে, মা একদম নিকটে, এই তো সামনে। ওপারে মায়ের ওই পারের ওই পাহাড় চূড়া দেখা যাচ্ছে, সাতপুরা পর্বতশ্রেণী, আর এপারে এই বিন্ধ্য পর্বতশ্রেণী। তো দুটো পর্বত দুই তীরে, কিন্তু দুটো পর্বতেই ভূপ্রকৃতি সম্পূর্ণ আলাদা। যেমন এই যে পাহাড়, এর মধ্যে এই নুড়ি পাথর কাঁকরের সঙ্গে সঙ্গে কিছুটা মাটি আছে, কিন্তু ওই পাড়ের পাহাড় কিন্তু একদম শক্ত, একদম গ্রানাইটের মতো। আর ওই পাহাড়ে কিন্তু পাহাড় পর্বত ভেদ করে গাছপালা উঠেছে অনেক বেশি। এ পাহাড়ে এতই রুক্ষ, গাছপালা খুবই কম। যেখানে একটু জলের ছোঁয়া আছে, এই দেখুন এই নালায় জল আছে, তো এখানে গাছপালা জন্মে গেছে। গাছটি হয়তো এত উপরে, কিন্তু শিকড় তার নিচে নালা পর্যন্ত পৌঁছে গেছে। এই এবড়ো খেবড়ো বোল্ডার রাস্তা। হ্যাঁ, এই দেখুন মাটি, পায়ের তলা, এগুলো কিন্তু মাটি। সুতরাং এই পাহাড়ের মধ্যেই আছে এই মাটি। এ তো আর দূর থেকে কেউ উড়িয়ে নিয়ে আসেনি, পাথরের মধ্যে থেকেই বৃষ্টিতে ধুয়ে ধুয়ে নেমেছে এই মাটি। এখানটা যেমন নিরেট পাথর। কিছু জায়গায় নিরেট পাথর এরকম আছে, কিন্তু এই মাটির লেয়ারটা কিন্তু ওপারে পায়নি। তো ভালোই হলো, নর্মদা মায়ের দুই তীরের দুই মহান পর্বতশ্রেণী দুটোই সুন্দরভাবে দেখা হয়ে গেল। তা আমি যদি এই পথে না আসতাম, তো এটাই দেখতে পেতাম না। হয়তো একটু কষ্টকর পথ, কিন্তু মায়ের তীরের, উভয় তীরের এই সৌন্দর্য, এটাও কম কথা না, এটাও একটি অন্যতম প্রাপ্তি। এই তো কদিন পরে ঘরে ফিরে যাব, আর কি দেখতে পাবো। সকালবেলা আকাশে যে মেঘের রাশি জমেছিল, মনে হচ্ছিল 5-10 মিনিটের মধ্যেই নামবে ধারাপাত। মনের মধ্যে ভয়ও হচ্ছিল যদি পাহাড়ে নামে,
কিন্তু দেখা গেল 20 মিনিটের মধ্যে সে মেঘ উধাও হয়ে গেল। এইরকম এখন আকাশ ঝকঝকে নীল। এখানেও দেখুন বয়ে বয়ে অনেক ইট জমা করা হয়েছে, হয়তো এখানে একটি বাড়ি তৈরি হবে ভবিষ্যতে। সিমেন্ট এসেছে, বালি এসেছে, ইট এসেছে। তার কাছে তো জল আছে ঝর্ণায়, এই এই এটিতে, নালাটিতে। সুতরাং এখানে বাড়ি তৈরি হবে। এই যেমন একটি বাড়ি, নিচু পাহাড়ি বাড়ি যেমন হয় তেমনি। তো ক্রমশ নামছি আর নামছি। তো অনেকটাই উপরে উঠেছিলাম, সেই গোটাটাই নেমে এই নালাটি পার করতে হয়। তো আপাতত এইরকম এর প্রচণ্ড পিছল, তার নিচে শক্ত পাথর আর তার উপরে এই নরম ধুলো, পা হড়কে যাচ্ছে প্রায়ই, খুবই বিপজ্জনক। একবার পা হড়কালে মোটামুটি পা হাঁটু ছড়ে মরে একাকার হয়ে যাবে। সুতরাং প্রতিটা পা ফেলতে হচ্ছে মেপে। প্রায় নালার মধ্যে নেমে এসেছি, ঘুরে ঘুরেই নামতে হচ্ছে। তো এই পথে যাব। তো আপাতত ভিডিও বন্ধ করি, কারণ বিপজ্জনক লাগছে, পা হড়কে যাচ্ছে, 2-3 বার হড়কেছে। আপাতত ভিডিও বন্ধ করে রাস্তা চলি। নর্মদে হাওড় প্রায় 8 কিলোমিটার পাহাড়ি পথ এই পেরিয়ে এসছি। ওখান দিয়ে এসে এই পাকদণ্ডি ধরে এই পাকা রাস্তার সঙ্গে মিশলাম। তাহলে এই গ্রামটির নাম সম্ভবত আম্বাচাপড়ি। তো আম্বাচাপড়ি হয়ে যাব খাটামবাড়ি, খাটামবাড়ি হয়ে এগিয়ে যাব। তার মানে পথটা একটু ধীর পায়ে এলাম বটে, প্রচণ্ড খাড়া চড়াই ছিল, কষ্টকর বটে। হ্যাঁ, মায়ের পথ কি একটু কষ্ট না করলে কি হয়। তো এখন এই রাস্তা ধরে পাকা সড়ক ধরে এগিয়ে যাই। আমার আর পাকদণ্ডি পথ নেই, এবার পুরোটাই পাকা সড়ক। এ আম্বাচাপড়ি है? अच्छा। और खटमबड़ी कितना दूर? अगला गांव कौन सा है, पता है आपको? पतवार। कितना दूरी जी? 13 किलोमीटर। और वो रास्ता में कोई रुकने लायक स्थान होगा? आगे कितना दूरी? अच्छा ठीक है। नर्मदे हर। তো এই আম্বাচাপড়ি গ্রামের সামনেই একটি আশ্রম আছে, ওখানে একটু বিশ্রাম নেব, নিয়ে তারপরে এগিয়ে যাব। নর্মদে হার। তো এখন আমি আম্বাচাপড়ি গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি। এই দেখুন পাহাড়, চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে একটা কিছু কিছু সমতল অংশ আছে, আর এই ছোট ছোট কুড়িয়ে ঘর। তো রাস্তাটিও অনেকটা উঁচুতেই আছে, আর এরকম কিছু কিছু জায়গায় রাস্তার কানায় ধস নেমেছে বর্ষাকালে, জলের ধারা প্রবাহ হয় এখান দিয়ে। আর সামনে একটি কুঁড়ে ঘরের উপরে নিশানা দেখা যাচ্ছে, ওটি হয়তো পরিক্রমাকারীদের সাময়িক বিশ্রামস্থল হলেও হতে পারে। যদি হয় তা আমার ভাগ্য, না হলেও কিছু করার নেই, এগিয়ে যেতে হবে সামনের পথে। তবে বিশ্রাম এবং খাদ্য দুটোই দরকার। বেশিরভাগ পাহাড় চড়াই উতরাই সেটা পেরিয়ে এসছি,
এরপরে মোটামুটি এরকম হালকা চড়াই উতরাই হবে, সেটা সোজা পাকা রাস্তা ধরে, আর পাকদণ্ডী পথ সম্ভবত সামনে পড়বে না। তো এই রাস্তাটি অনেক শর্টকাট বলা যায়, কিন্তু পরিক্রমাকারীরা এই রাস্তাটিকে এড়িয়ে চলে। সম্ভবত দলভেদে আসলে তো কোনো ভয়ের কারণই নেই, সম্ভবত দুর্গমতা আর পথের রুক্ষতা, অনেকটা উঁচুতে উঠতে হয়, অজানা, আর খানিকটা মানসিক ভয়ের কারণে অনেকে এড়িয়ে যায়। দল বেঁধে থাকলে তারা নিশ্চয়ই এ পথে যায়, আমার মতো একা একা কেউ আসে না। যাই হোক, জেনে বুঝেই এসেছে, এবং তাতে এই পথের সম্বন্ধে একটা ধারণা হলো, ভালোও লাগলো। পাকা রাস্তা ধরে তো যাওয়া খুব সহজ, লম্বা পথ, পাকা রাস্তা, কোনো পথ হারানোর ভয় নেই, অনেক কিছু সুবিধা আছে। কিন্তু এই পাহাড়ি পথের সৌন্দর্য, মায়ের পাশ দিয়ে যাওয়া, এর আনন্দ আলাদা। তো বিন্ধ্য পর্বতের এই রুক্ষতম অংশগুলো দেখে আসলাম। দুর্গমতম অংশগুলো তো যাওয়ার কোনো সুযোগই ছিল না সর্দার সরোবর বাঁধের কারণে। তো এটা বেশ একটা অভিজ্ঞতা তো হলোই, নর্মদে হর।